গত 23শে জুন কালীগঞ্জে উপনির্বাচনের সামান্য একটা ফল ঘোষণা হলো, তার ফলে একটা জীবন চলে গেল, একটা মায়ের কোল খালি হয়ে গেল। কিন্তু তার দোষটা কি ছিল? একটা ছোট্ট বাচ্চা, 9 বছরের ফুটফুটে বাচ্চা তামান্না খাতুন, যে শাসক দলের দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে খুন হতে হলো তার। সে এখনো রাজনীতির রটাও বোঝে না। তার কি দোষ ছিল? তার হয়তো এটাই দোষ ছিল যে সে বিরোধী দলের, তার বাবা মা তার বিরোধী দলে ভোট দিয়েছিল। তার হয়তো এটাই দোষ ছিল সে তার মায়ের সঙ্গে হাত ধরে পুকুরে স্নান করতে যাচ্ছিল, কিন্তু সে জানতো না সে রাস্তায় তার যমদূতটা অপেক্ষা করছে। আজকে এতটাই মানবিক মুখ্যমন্ত্রী, সব জায়গায় যাওয়ার তার সময় হচ্ছে, কিন্তু তিনি আজ পর্যন্ত তামান্না খাতুনের বাড়িতে গেলেন না। কেন গেলেন না? একবার আমাদের ভাবার বিষয় আছে। এটা যে সংখ্যালঘু ভোটের ব্যাংকের উপরে নির্ভর করে সরকার চলছে, আজকে তারাই বোমা বাজছে, তারাই সমাজে অপরাধী, তারাই দুষ্কৃতী, তারাই খুনি, তাদের দিয়ে বোমা বাঁধানো হচ্ছে, তারাই বোমা মারছে, তারা নিজেরাই নিজেদের জাতিটাকে কালিমালিপ্ত করছে। কিন্তু একবার ভেবে দেখতে হবে, কেন আমরা নিজেদের মধ্যে নিজেরাই মারপিট করছি? আমাদের নিজেদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে মারার জন্য। আজকে আমাদের সম্প্রদায় এতটা পিছিয়ে আছে যে শিক্ষায় সত্যিই আমরা আজকে অনেক পিছিয়ে। না হলে এই শাসক দলের প্ররোচনায় এসে, শাসক দলের উস্কানিতে এসে আমরা একে অপরকে বোমা মারতাম না, একটা মায়ের কোল শূন্য করে দিতাম না। আজকে বলে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডটাকেই সরকার ভেঙে দিয়ে রেখেছে। কেন ভেঙে দিয়ে রেখেছে? আজকে যদি সমাজ শিক্ষিত হয়, আজকে যদি জাতি শিক্ষিত হয়, তাহলে বোমা বাঁধবে কে? হানাহানি মারামারিটা কে করবে? একে অপরের সঙ্গে দাঙ্গাটা কি করে বাঁধবে? আমরা প্রয়োজনায় বাদ দেব না। আজকে যদি সমাজ শিক্ষিত হয়, তখন আমরা ন্যায়ের জন্য কথা বলবো, নিজেদের অধিকার নিয়ে কথা বলবো, নিজেদের অন্যায়ের প্রতিবাদ করব, ঠিক নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো। কিন্তু এই শাসক দল সেটা চায় না। এরা কি চায়? আমরা বারবারই দেখেছি যে শুধু আজকে তামান্না খাতুনের বলে না, যখনই কোনো ভোট আসে, নির্বাচন হয়, তখনই অনেক পশ্চিমবাংলায় রক্তগঙ্গা বয়ে যায়, রাজনৈতিক খুন হতে হয়। এইগুলো কেন হবে? বারবার কেন আমরা আমাদের সন্তান, আমরা আমাদের বোন, আমরা আমাদের ভাই, আমরা আমাদের মাকে হারাবো? আজকে যে পশ্চিমবাংলায় ধর্ষক, খুনি, দুষ্কৃতী, এদের জন্য একটা মুক্ত অঞ্চল, কারণ এরা সব জায়গায় বেড়াতে পারে, কোনো অসুবিধা নেই, এদের বিরুদ্ধে কোনো স্টেপও নেওয়া হয় না। কিন্তু যখনই আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করব, রাস্তায় নামবো, অবস্থান বিক্ষোভ করব শান্তিপূর্ণভাবে, সেখান থেকে তাকে গ্রেপ্তার হতে হয়, তাকে অ্যারেস্ট করা হয়, এমনকি তার বিরুদ্ধে নোটিশও বাড়ি চলে আসে। এগুলো একটু ভাবার সময় এসেছে আমাদের, যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, ওনার নেতা নেত্রীদের কথাই মানবিক মুখ্যমন্ত্রী, যিনি রেপের মতো একটা, ধর্ষণের মতো একটা সেন্সিটিভ বিষয়টাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় উবাজ দেন। কীরকম? যখনই কোনো না কোনো ধর্ষণ এই পশ্চিমবাংলায় ঘটেছে, ওনার মুখ থেকে আমরা একটা না একটা প্রতিক্রিয়া পেয়েছি। পার্ক স্ট্রিট কাণ্ড আমরা ভুলে যাইনি, কামদুনি ভুলে যাইনি, আমরা জয়নগর ভুলে যাইনি, আমরা হাঁসখালি ভুলে যাইনি, আমরা কাটোয়া ভুলে যাইনি, আমরা সিউড়ি ভুলে যাইনি। কিন্তু প্রত্যেকবারই তিনি কোনো না কোনো প্রতিক্রিয়া দিয়েছেন। কি প্রতিক্রিয়া? কখনো মেয়েটার চরিত্রের দোষ ছিল, খদ্রের সঙ্গে বচসা হচ্ছিল, কখনো আবার রাজনীতিকে বদনাম করার চেষ্টা, তার দলকে বদনাম করার চেষ্টা, আবার কখনো রেড বেঁধে দেওয়া হলো। আজকে আমরা সমাজের, আমি মনে করি যে সমাজ নির্ভর করে যে সমাজে কতগুলো, আমরা জনসংখ্যায় কত সেটা দিয়ে নয়, আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে কতগুলো মানব সম্পদ আছে, কতগুলো মানুষ ভবিষ্যৎকে পথ দেখাচ্ছে, সেটাই আমাদের সম্পদ। আমি মনে করি যে একটা
মানুষ হও, কিন্তু দামি মানুষ হও, ঠিক নওশাদ সিদ্দিকী সাহেবের মতন, যে একটা মানুষ মানে গোটা একটা রাজ্য, আগামীতে গোটা একটা দেশ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। কালিয়াগঞ্জে যারা বিরোধী করে বা যারা বিরোধীতে ভোট দিয়েছে, সিপিএম কংগ্রেস জোটের যে প্রার্থী ছিল ওনাকে যারা ভোট দিয়েছে তাদের সেটা হচ্ছে কালিয়াগঞ্জে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে টিএমসি থেকেও প্রার্থী হয়েছে, সিপিএম কংগ্রেস জোট থেকেও, আইএসএফ জোট থেকেও প্রার্থী হয়েছে এবং বিজেপি থেকেও প্রার্থী হয়েছে। এবং সিপিএম কংগ্রেস জোট থেকে যে প্রার্থী হয়েছিল আপনারা জানেন, ওখানে যারা যারা বিরোধী করেছে, টিএমসি জেতার পরে বিজয় মিছিল করার সময় তাদের বাড়ি টার্গেট করে করে বোমা মারা হয়েছে তাদেরকে। সেই বোমার আঘাতে আমাদের ছোট বোন তামান্নার জীবন গেছে, তাতে আমরা খুব শোকাহত এবং মর্মাহত। এই টিএমসি সরকার, এরা বলতে আমি বাধ্য হচ্ছি, এত বাজে সরকার যেটা বিনা রক্তপাতে কোনো দিন এরা একটা ইলেকশন করতে পারেনি। এর আগে হাড়োয়াতে উপনির্বাচন হয়েছে, হাড়োয়া উপনির্বাচনে আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম আইএসএফ তরফ থেকে। আমাকে আমি একটা কেন্দ্রে ঢুকছি, সেখানে বলছে ঢুকতে দেওয়া হবে না, কেন্দ্র বাহিনীরা বলছে ঢুকতে দেওয়া হবে না। সেন্ট্রাল থেকে কেন্দ্র বাহিনী পাঠানো হচ্ছে, তারাও ঢুকতে দিচ্ছে না। সেন্ট্রাল আর রাজ্য একেবারে গট আপ। তাই বলবো আমাদের সজাগ থাকতে হবে। আপনারা জানেন আমরা ভারতবাসী, ভারতের একটা কনস্টিটিউশন আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন। 1950 সালে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে ভারতীয় সংবিধান রচিত হয় ওনার নেতৃত্বে, এবং ওখানে আর্টিকেল 40 বলে একটা ধারা আছে। উক্ত 14 ধারাতে রাইট টু লাইফ, ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল মানে সবার জন্য, আমরা যারা ভারতবাসী সবার জন্য সমান অধিকার। তাই এরকম যদি হয়, আমরা যদি সঠিকভাবে ভোট না দিতে পারি, তাহলে সমান অধিকারটা আমরা কোথায় পাচ্ছি? মানুষ ভারতবাসী, সে হিন্দু হোক, মুসলিম হোক, এক্সেপশন সেম ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়াকআপও সেম হচ্ছে, ইলেকশনের ক্ষেত্রেও যা হচ্ছে ওয়াকআপের ক্ষেত্রেও সেম হচ্ছে। এই ওয়াকআপ নিয়ে বলতে গেলে আপনারা ভালো করে জানেন, ওয়াকআপ নিয়ে আমি বারবার এর আগেও একই কথা বলেছি। ওয়াকআপ নিয়ে বলতে গেলে আমার প্রথম থেকেই আবার সেটাই বলতে হবে যে ওয়াকআপটা কি আপনাদের জানতে হবে। ওয়াকআপ হচ্ছে যে ভারতবাসী যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা যেসব সম্পত্তিগুলো আল্লাহর নামে দান করেছিল, ওয়াকআপ দুভাগে ভাগ করা যায়। ওয়াকআপকে আল্লাহর নামে দান করেছিল সেগুলো পাবলিক ওয়াকআপ, সেটা হচ্ছে ওয়াকে লিল্লাহ। আর যেটা আরেকটা আছে ওয়াকে আওলাদ, সেটা হচ্ছে কোনো সম্পত্তি আমি আল্লাহর নামেই দান করব, কিন্তু সেই সম্পত্তি আমার ছেলে দেখভাল করবে বা আমার ছেলে বা মেয়ে যারা আছে তারা দেখভাল করবে, তারা বিক্রি করতে পারবে না। এই দুই ধরনের ওয়াকআপ সম্পত্তি ভারতে আছে, প্রচুর ওয়াকআপ সম্পত্তি আছে। তাই এই ওয়াকআপ সম্পত্তি ভারতবর্ষ যখন আপনি একটু আগে আপনাদের বললাম যে সংবিধান রচিত হয়, সেক্ষেত্রে ভারতবাসীর জন্য সবাইকে আলাদা আলাদাভাবে সবার জন্য অ্যাক্ট করা হয়। সেক্ষেত্রে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধের জন্য আলাদা রিলিজিয়নের আলাদা আলাদা সব অ্যাক্ট আছে। মুসলিমদের ওয়াকআপ নিয়েও আলাদা একটা সেপারেট করে একটা অ্যাক্ট করা হয়েছিল। উক্ত অ্যাক্ট করার মাধ্যমে ওয়াকআপ যে অ্যাক্ট আইনটি ছিল, সেই আইনটি পালন করা হতো। ওয়াকআপ যে সম্পত্তি থাকতো, ওখানে একটা মোতাল্লি থাকতো এবং ওয়াকআপ বোর্ড থাকতো। এই ওয়াকআপ সম্পত্তিগুলো মোতাল্লি যারা আছে তারা ওয়াকআপ সম্পত্তিগুলো পরিচালনা করত, এবং যে সম্পত্তি থেকে যে টাকাটা উঠতো তার 7% ওয়াকআপ কমিটির হাতে তুলে দিত। এমতো অবস্থা চলাকালীন হঠাৎ করে বিজেপি সরকার ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে তারা লোকসভাতে বিল পাস করার জন্য আইন আনলো যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করতে হবে। আপনারা জানেন ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল লোকসভাতে পাস হলো, পাস হওয়ার পরে রাজ্যসভাতেও পাস হলো। পাস হওয়ার পরে সেখান থেকে আমাদের রাষ্ট্রপতি উনিও উক্ত বিল পাশে সই করলেন। সই করার পরে উক্ত বিলটি আইনে পরিণত হলো। অ্যামেন্ডমেন্ট যে বিলটি হয়েছে আইনও পরিণত হয়ে গেছে, ভালো। এবার সেখানে কি কি সমস্যা আছে, যে ওয়াকআপ সম্পত্তি নিয়ে আমরা এত কেন আন্দোলন করছি? এই ওয়াকআপ সম্পত্তি নিয়ে টিএমসি দেখবেন কোথাও আন্দোলন করছে না, আরও উল্টো হুমকি দিচ্ছে যে এখানে যদি ওয়াকআপ নিয়ে মিটিং করা হয় আমার ছাড়া খারাপ কেউ হবে না। দিল্লি গিয়ে নাকি ওয়াকআপ আন্দোলন করতে হবে। তাই এই দিদি সরকারের ছেলেদের একটাই কথা বলবো, যে বসিরহাট উত্তর বিধানসভার যারা দিদির ছেলেরা আছে তাদেরকে বলবো যে এখানে যারা আমার ভাই বোনেরা আছে 26 ইলেকশনের সময় যখন ভোট চাইতে আসবেন, তারাও কিন্তু ভাই তৈরি আছে
তখন তারাও আপনাদেরকে বলে দেবে যে ভোট দিদি দিল্লি গিয়ে ভোট নেবেন, এখানে ভোট নিতে আসবেন না, আমরা দিল্লি গিয়ে ওয়াকআপ আন্দোলন করবো, কোনো ব্যাপার না, আপনিও ভোটটা দিল্লি গিয়ে নেবেন, তাই তো নাকি? ঠিক বললাম তো? এটা যেন ভাই মনে থাকে, তারা যদি ভোট চাইতে আসে দরজায় যেন লেখা থাকে দিল্লি গিয়ে ভোট চাইবেন, এখানে ভোট চাইতে আসবেন না। এবং এমন এমন ক্রাইটেরিয়া আছে উক্ত অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, আপনারা শুনলে না হতবাক হয়ে যাবেন। অ্যামেন্ডমেন্ট করেছে যে এর পরবর্তীতে ওয়াক করতে গেলে কোনো সম্পত্তি আমরা যদি ওয়াক করি তার জন্য কি কি ক্রাইটেরিয়া কোনো ডেফিনেশন দেয়নি, যে কি কি কারণে ওয়াকআপের সম্পত্তি ওয়াক করতে গেলে একটা মুসলিম হতে হবে মাস্ট, কিন্তু সেই ডেফিনেশনটা দেয়নি, কি কি ক্রাইটেরিয়া সংজ্ঞা দেয়নি। কিন্তু আরও অনেক কথা বলেছে ওখানে, তার মধ্যে বলেছে ওয়াকআপ সম্পত্তি হলো 5 বছর মুসলিম ধর্ম রিলিজিয়ান পালন করতে হবে। মানে মুসলিম ধর্ম আমার পালন করতে হবে, সেটা কীভাবে বুঝবো? সেটা কি রাজ্য সরকার এসে দেখবে বা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে? আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 মাস রোজা রাখতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, আমি যদি নামাজ না পড়ি আমি ওয়াক করতে পারবো না। এর আগে কিন্তু এই নিয়ম ছিল না, নট অনলি মুসলিম, এর আগে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জন্য সবাই ওয়াক করতে পারতো, কিন্তু এখন নির্ধারিত হয়ে গেছে অনলি মুসলিম ওয়াক করতে পারবে। তাও ওখানে ডিটেলস দেওয়া আছে যে এই শর্তগুলো পালন করতে হবে। সেখানে আমি মুসলিম হতে গেলে ডিএম থেকে আমার সার্টিফিকেট লাগবে, ডিএম আমাকে দেখবে যে আমি প্রপার মুসলিম কি না, তার পক্ষে বলা সম্ভব? তার পক্ষে কিন্তু সম্ভবকর না বলা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কপালে যদি দাগ না থাকে তাহলে আমি মুসলিম না, তার সেক্ষেত্রে তো দাগ নেই, 5 বছর আমি মুসলিম ধর্ম পালন করিনি, আমি ওয়াক করতে পারবো না। আবার আমার বাড়িতে যেতে হবে, গিয়ে আবার নামাজ কালাম পড়ে মাথায় আমার দাগ করতে হবে, সেক্ষেত্রে না হলে আমার ক্যান্সেল হয়ে যাবে। যদি মুখে দাড়ি না থাকে তাহলে আমি মুসলিম ধর্ম পালন করছি না, সেক্ষেত্রে ওয়াক করতে পারবো না। ওয়াকআপ যে কমিটি ছিল, উক্ত ওয়াকআপ কমিটিতে আপনারা জানেন যে আগে সব মুসলিম রিলিজনই ছিল, অনলি ফর মুসলিম। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্যসভা বা লোকসভা থেকে ওখানে যে আইন পাস হয়েছে, উক্ত আইনে ওখানে লিখিতভাবে দেওয়া হয়েছে যে 11 জন যে কমিটি থাকবে, উক্ত কমিটিতে শুধু মুসলিম থাকলে হবে না, ওনার নন রিলিজিয়ানের 1 জন করে মিনিমাম 1 থেকে 2 জন নন রিলিজিয়ান রাখতে হবে এবং অন্য ধর্মের লোক রাখতে হবে, ওখানে শুধু মুসলিম রাখলে হবে না। একটু আগে আপনাদের বলছিলাম যে ওয়াকআপ যে মোতাল্লি থাকতো আর ওয়াকআপ বোর্ড থাকতো, সেখানে মুসলিম ধর্মের লোকদের সুবিধার্থে, মুসলিম ধর্মের ছেলেমেয়েরা যারা আছে তাদের সুবিধার্থে, মুসলিম মেয়েদের বিয়ের সুবিধার্থে যে 7%গুলো যে টাকা পয়সা উঠতো ওখান থেকে 7% টাকা ওয়াকআপে দেওয়া হতো ওয়াকআপ বোর্ডকে, সেটা কমিয়ে 5% করা হয়েছে। তাহলে কি এটা এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট একটা করে আমাদের ক্ষতি হচ্ছে না লাভ হয়েছে? ভাই ক্ষতি হচ্ছে তো। আরও অনেক কিছুই আছে ওয়াকআপ নিয়ে, এবং হিন্দু ভাইরা ভাবছে যেহেতু ওয়াকআপ সম্পত্তি মুসলিমদের, আমরা কিন্তু গায়ে লাগাবো না, আমাদের গায়ে লাগানোর কোনো ব্যাপার না। কিন্তু ভাই আপনাদেরও সজাগ থাকতে হবে, এইটা আপনাদের বলবো, মুসলিমদের যেমন ওয়াকআপ সম্পত্তি আছে, আপনাদের কিন্তু দেবত্ব সম্পত্তি আছে। উক্ত দেবত্ব, এই যে বিজেপি দল, সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি দল, এরা কিন্তু হিন্দু মুসলিম নিয়ে ভাবে না, এরা হচ্ছে পুঁজিবাদী, এরা আম্বানি আদানিদেরকে নিয়ে ভাবে, ওরাই ওদের বন্ধু, ওরা ওদেরকে কীভাবে সুবিধা করে এইসব সম্পত্তিগুলো ওদেরকে পাইয়ে দেবে সেটাই ভাবছে। এরপরে কিন্তু ওয়াকআপ সম্পত্তির উপরে আজকে হস্তক্ষেপ করছে, এরপরে কিন্তু আপনাদের দেবত্ব সম্পত্তির উপরেও হস্তক্ষেপ করতে হবে। আপনারাও ভাই সজাগ থাকবেন এটা নিয়ে, এটাই আপনাদের কাছে ভাই আমি কামনা করছি। এই ওয়াকআপ আইনটি ক্যান্সেল কীভাবে করতে হবে? যেভাবে আইনটি এসছে আপনারা জানেন, রাজ্যসভা লোকসভা ভোটাভুটির মাধ্যমে আমরা যদি সঠিকভাবে আন্দোলন করতে পারি, আন্দোলনে আমরা আছি, পরবর্তী সঠিকভাবে যদি আন্দোলন করতে পারি, কৃষক বিল যদি 3% কৃষক যদি আন্দোলন করে কৃষক বিল অ্যামেন্ডমেন্ট বা প্রত্যাহার করতে পারে, আমরাও প্রত্যাহার করতে পারবো ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল। কীভাবে করব? আমরা যদি সঠিকভাবে আন্দোলন গড়ে তুলতে পারি, আন্দোলন গড়ে তুলে আমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে চাপ দিতে পারি, সেক্ষেত্রে রাজ্যসভায় আবার পাস হবে, লোকসভায় পাস হবে, পাস হয়ে উক্ত আইনটি প্রত্যাহার হতে পারে। তাই আমাদের ভাই মনে রাখতে হবে, যতদিন না উক্ত আইনটি প্রত্যাহার না হচ্ছে ততদিন আমরা আন্দোলন করব। আর সুপ্রিম কোর্টে কেস চলছে, আমাদের আইএসএফের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান কেস করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে সর্বপ্রথম। আমরা সুপ্রিম কোর্টের উপরে অবশ্যই ভরসা রাখি এবং আমরা আন্দোলন সুপ্রিম কোর্টের উপরে ভরসা রাখবো, এবং তার সত্ত্বেও এইভাবে আমরা আন্দোলন করে যাব, যাতে যতদিন না আমরা এই আইনটি প্রত্যাহার হচ্ছে আমরা আন্দোলন গড়ে তুলবে দৃঢ়ভাবে, দৃঢ়তরভাবে, পরবর্তীতে আরও আন্দোলন গড়ে তুলব। আপনারা জানেন এই টিএমসি সরকারের কাছে যে কোনো জিনিস করলে, রেপ হোক, ধর্ষণ হোক, মার্ডার হোক, ওদের একটা অ্যামাউন্ট ওরা বেঁধে দিয়েছে যে মার্ডার করলে এত টাকা, রেপ করলে এত টাকা। তাই বলবো, কিছুদিন আগে মেডিকেল কলেজে তিলোত্তমা, আমাদের বোন তিলোত্তমার উপরে যে হামলা হয়েছিল, নৃশংসভাবে হত্যা হয়েছিল, আপনারা জানেন তার কি হয়েছে, সেই আইনটি কি হয়েছে, এবং সেখানে হাইকোর্টে কেসে কি রায় দিয়েছে, মাত্র একজনের নামে চার্জশিট দিয়েছে। আজকে ল কলেজও বাদ গেল না, কলকাতা ল কলেজ, কসবা ল কলেজে, ওখানেও আমাদের বোনের উপরে গণধর্ষণ হয়েছে।
তার আমরা ধিক্কার জানাচ্ছি এবং এই উক্ত কাজটি করেছে তার আমরা ফাঁসি চাই। এটাই আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন জানাচ্ছি। তাই ভাই আপনাদের বলবো, আপনাদের সজাগ থাকতে হবে 2026-এ এইসব কথাগুলো খেয়াল রেখে যে পরবর্তীতে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের ছেলে মেয়েদের বাঁচার লড়াই কিন্তু আমাদের হাতে। কিছুদিন আগে আপনার বললে হবে নয়তো, কালকে হাড়োয়াতে কি হয়েছে, হাড়োয়ার হাই স্কুলে স্কুল মাস্টার এবং হাড়োয়ার স্কুলের সভাপতি যে আছে তারা 2020 সালের পর থেকে স্কুলের যত রকম মিড ডে মিলের টাকা, স্কুলের যে সাইকেল আছে তার টাকা এবং স্কুলে ভর্তি ফিস টাকা নিয়ে তারা উধাও। এরপর থেকে আর স্কুলে আসছে না। কালকে স্কুলে গণ আন্দোলন হয়েছে স্টুডেন্টদের তরফ থেকে এবং গার্জেনদের তরফ থেকে। আমি এখান থেকেই বার্তা দিতে চাই, হাড়োয়াবাসীকে বলবো যে স্কুলে যে কোনো সমস্যার যদি প্রবলেম হয়, তার যদি কোনো কিছু আমার দরকার লাগে, আমি আপনাদের সঙ্গে আছি। কোনো প্রবলেম হলে আপনারা আমাকে বলতে পারেন। এই স্কুলে যে ঘটনাটি হচ্ছে, শুধু হাড়োয়াটা এটা এক্সাম্পল দিলাম। ওদের একটা ছাত্রের মুখে আমি শুনলাম নাকি সোয়াবিন নাকি 2 পিস করে দিচ্ছে, মিড ডে মিলের সোয়াবিন 2 পিস করে গুনে দেওয়া হয়। স্কুলের ফ্যানলে স্টুডেন্টস স্যারদের বসার জন্য নাকি চেয়ার নেই, এরকম বাজে অবস্থা। হাড়োয়া স্কুলে একটা নাম করা স্কুলের আজকে এই অবস্থা। আজকে হাড়োয়া আছে, কালকে বসিরহাটে হতে পারে, রাজেন্দ্রপুরেও হতে পারে, সব জায়গায় হচ্ছে। তাই এগুলো আমাদের সজাগ রাখতে হবে। 26-এ আপনারা জেনে বুঝে আপনাদের খেয়াল মতো, আপনাদের যদি মনে হয় আইএসএফ চেষ্টা করবে, আইএসএফ সফল হতে পারবে নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করার জন্য। 26-এ দলে দলে আইএসএফের ছত্রছায়ায় আসবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।